আজকের প্রশ্ন, ভোট জেতা মানে কি শুধু ক্ষমতায় যাওয়া, নাকি এর মানে দেশের ভবিষ্যৎ গঠনের নিয়ন্ত্রণ জনগণের হাতে চলে আসা? নির্বাচনের ফল ঘোষণার পর অনেকেই ভাবছেন এখন জনগণ ঠিক কি কি পরিবর্তন আশা করতে পারে। আর যদি প্রতিশ্রুত পরিবর্তন বাস্তবায়ন না হয়, তাহলে জনগণ কিভাবে সাংবিধানিকভাবে সরকারকে জবাবদিহির মুখে দাঁড় করাতে পারে? বিশ্লেষকরা বলছেন, প্রস্তাবিত জুলাই সনদে মোট ৪৭টি বড় সাংবিধানিক সংশোধনের ধারণা উঠে এসেছে, যা বাস্তবায়ন হলে রাষ্ট্র কাঠামোয় ঐতিহাসিক পরিবর্তন আসতে পারে। প্রথম প্রস্তাবেই রয়েছে ভাষা বিষয়ক বড় সিদ্ধান্ত। বাংলার পাশাপাশি প্রচলিত সব মাতৃভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। এটি বাস্তবায়িত হলে সংখ্যালঘু ভাষাভাষী জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিচয় রক্ষায় নতুন দিগন্ত খুলে যেতে পারে। এরপর আসে জাতীয় পরিচয়ের প্রশ্ন। এখানে বলা হয়েছে, নাগরিকের পরিচয় বাঙালি নয়, বরং বাংলাদেশী হিসেবে নির্ধারণ করা হবে, যা একটি ভৌগোলিক জাতীয় পরিচয়কে গুরুত্ব দেবে। সংবিধান পরিবর্তনের প্রক্রিয়াতেও আসছে বড় পরিবর্তন। এখন শুধু সাধারণ সংখ্যাগরিষ্ঠ ভোট যথেষ্ট হবে না। নতুন কাঠামো অনুযায়ী নিম্নকক্ষে 2/3 এবং উচ্চ কক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠ সমর্থন লাগবে। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনের জন্য বাধ্যতামূলক গণভোটের প্রস্তাব রয়েছে। রাষ্ট্রের মূলনীতিতেও বড় রদবদলের কথা বলা হয়েছে। আগের 4 মূলনীতির জায়গায় যুক্ত হতে পারে সামাজিক সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি। এখানে ধর্মনিরপেক্ষতার নতুন ব্যাখ্যাও দেওয়া হয়েছে, সব ধর্মের মানুষ যেন সম্মান ও নিরাপত্তা নিয়ে একসাথে বসবাস করতে পারে। ডিজিটাল অধিকারের ক্ষেত্রেও বড় সিদ্ধান্তের ইঙ্গিত রয়েছে। প্রস্তাব অনুযায়ী ব্যক্তিগত তথ্য সুরক্ষা নাগরিকের মৌলিক অধিকার হবে এবং কেন সরকার একতরফাভাবে ইন্টারনেট সেবা বন্ধ করতে পারবে না। জরুরি অবস্থা জারির ক্ষেত্রেও আসছে নতুন সিদ্ধান্ত। শুধু প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নয়, মন্ত্রিসভা এবং বিরোধী দলের নেতাদের সম্মতিও প্রয়োজন হবে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতেও পরিবর্তনের প্রস্তাব আছে। সংসদ সদস্যদের গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। গুরুত্বপূর্ণ সাংবিধানিক কমিশনের প্রধান নিয়োগে রাষ্ট্রপতির স্বাধীন ভূমিকা থাকবে। রাষ্ট্রপতিকে অপসারণ করতে লাগবে 2/3 ভোট। এমনকি কোনো অপরাধীকে ক্ষমা করার ক্ষেত্রেও ভুক্তভোগীর পরিবারের সম্মতির বিষয়টি যুক্ত করার প্রস্তাব রয়েছে। ক্ষমতার দীর্ঘস্থায়ী কেন্দ্রীকরণ ঠেকাতে বলা হয়েছে, কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় চালুর কথাও এসেছে, তবে এটি গঠিত হবে শাসক দল ও 2 বিরোধী দলের সম্মিলিত মতামতের ভিত্তিতে। সংসদ কাঠামোতেও বড় পরিবর্তন আসতে পারে। 2 কক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব রয়েছে। উচ্চ কক্ষে থাকবে 100 আসন, যা আনুপাতিক ভোটে বণ্টন হবে। নিম্নকক্ষে নারীদের সংরক্ষিত আসন ধাপে ধাপে বাড়িয়ে 100 করার পরিকল্পনা রয়েছে। ডেপুটি স্পিকার আসবেন বিরোধী দল থেকে। সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পেতে পারেন। আন্তর্জাতিক নিরাপত্তা চুক্তির ক্ষেত্রেও নতুন শর্ত আসতে পারে। এ ধরনের চুক্তির জন্য সংসদের 2 কক্ষের অনুমোদন বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। নির্বাচন ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব এসেছে। নির্বাচনের সীমানা নির্ধারণের ক্ষমতা নির্বাচন কমিশনের পরিবর্তে সংসদ গঠিত বিশেষ কমিটির হাতে যেতে পারে। এছাড়া গঠনের প্রক্রিয়াও বহুপক্ষীয় করার পরিকল্পনা রয়েছে। বিচার বিভাগ নিয়ে সবচেয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি নিয়োগ হবে আপিল বিভাগ থেকে। আপিল বিভাগে বিচারপতির সংখ্যা নির্ধারণ করবেন প্রধান বিচারপতি নিজেই। হাইকোর্টে বিচারপতি নিয়োগের ক্ষমতাও থাকবে তার অধীনে। এখানে কে আরও শক্তিশালী ও স্বাধীন করার পরিকল্পনার কথা বলা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের প্রয়োজন অনুযায়ী হাইকোর্ট বেঞ্চ বসানোর কথাও রয়েছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে আরও কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে। অধস্তন আদালতের বিচারক নিয়োগ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের অধীনে আনার পরিকল্পনা রয়েছে। ন্যায়পাল নিয়োগেও একাধিক পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনার প্রস্তাব রয়েছে। যেমন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব বলতে মূলত বোঝানো হচ্ছে, আগে যেখানে সরকার এককভাবে বা সীমিত পরামর্শে নিয়োগ দিত, সেখানে এখন বহুপক্ষীয়, স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ নিয়োগ প্রক্রিয়া চালুর ধারণা দেওয়া হয়েছে। যেমন উদাহরণ হিসেবে যেগুলো আলোচনায় এসেছে: 1. পাবলিক সার্ভিস কমিশন পিএসসি সরকারি চাকরিতে নিয়োগের প্রধান প্রতিষ্ঠান। প্রস্তাব অনুযায়ী চেয়ারম্যান ও সদস্য নিয়োগে শুধু সরকারের সিদ্ধান্ত নয়, বিরোধী দলসহ যৌথ কমিটির ভূমিকা থাকতে হবে। 2. মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক।
সরকারি অর্থব্যয়ের হিসাব নিরীক্ষা করে। প্রস্তাবনা নিয়োগ প্রক্রিয়ায় সংসদীয় বা বহুদলীয় যাচাই থাকতে পারে। 3. দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি তদন্ত ও মামলা পরিচালনার দায়িত্বে প্রস্তাবনা, চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে আলাদা সার্চ কমিটি এবং বিরোধী দলের অংশগ্রহণ। 4. নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকেন তারা। প্রস্তাবনা, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, প্রধান বিচারপতি সবাই মিলে কমিশন গঠনে ভূমিকা রাখবে। 5. বিচার বিভাগ সংশ্লিষ্ট নিয়োগ। প্রস্তাবনা অনুযায়ী বিচারক নিয়োগে নির্বাহী প্রভাব কমিয়ে বিচার বিভাগের নিজস্ব নিয়ন্ত্রণ বাড়ানো যেতে পারে। এসব প্রতিষ্ঠানের নিয়োগে বিরোধী দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে আলাদা কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার ঠেকাতে নতুন অনুচ্ছেদ যোগ করার কথাও বলা হয়েছে। জনপ্রশাসনে বড় সংস্কারের জন্য স্থায়ী ও স্বাধীন জনপ্রশাসন সংস্কার কমিশন গঠনের প্রস্তাব রয়েছে। বর্তমান পিএসসিকে ভাগ করে সাধারণ, শিক্ষা, স্বাস্থ্য এই 3 ভাগে ভাগ করার পরিকল্পনা রয়েছে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে নতুন বিভাগ গঠনের কথাও এসেছে। বিশেষ করে কুমিল্লা ও ফরিদপুরকে নতুন বিভাগ করার প্রস্তাব আলোচনায় রয়েছে। সব মিলিয়ে এই প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে রাষ্ট্র ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ভর করবে রাজনৈতিক ঐকমত্য, জনগণের মতামত এবং সাংবিধানিক প্রক্রিয়ার উপর। শেষ প্রশ্নটা থেকেই যায়, এই পরিবর্তনগুলো কি সত্যিই বাস্তব হবে নাকি আবারও কাগজেই সীমাবদ্ধ থাকবে? সিদ্ধান্ত শেষ পর্যন্ত জনগণের হাতেই। কানিজ ফাতেমা, সোমা, 0 টিভি।